আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলের গায়ে টোকা মারলে ইরান ঘুরিয়ে দেবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি বাইডেনের। এদিকে সোভিয়েতের মতোই পতন হবে মার্কিন যুক্তরাষ্ট্রের, হুঁশিয়ারি হামাসের। ইসরায়েল ফিলিস্তিন সর্বশেষ যুদ্ধের আপডেট, ইসরায়েলি বর্বর হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানি 10,000 ছাড়ালো। এদিকে চীনের বিরুদ্ধে যুদ্ধে নামাতে তাইওয়ানকে তলে তলে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, কড়া প্রতিক্রিয়া জানালো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আরও জানাবো, ক্ষমতা ছাড়ছেন না এখনই, আবারও প্রেসিডেন্ট পদে লড়বেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবং সর্বশেষ রাশিয়া ইউক্রেন যুদ্ধের তথ্য জানিয়ে দেব, ইউক্রেনের বন্দরে রাশিয়ার ভয়াবহ বোমা বর্ষণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলের গায়ে টোকা মারলে ইরান গুড়িয়ে দিবে যুক্তরাষ্ট্র। ইরান ও মুক্তিকামী সংগঠন হিজবুল্লাহকে কড়া সতর্কবার্তা পাঠিয়েছে বাইডেন প্রশাসন। হুমকিটা এমন যে ইসরায়েলের গায়ে টোকা মারলেই ইরান গুড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র, অর্থাৎ বন্ধু ইসরায়েল আক্রান্ত হলে যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপে প্রস্তুত তারা। ইরাকে একটি অঘোষিত সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক সফরকালীন ব্লিংকেন এই সতর্কবার্তা জারি করেছেন। তুরস্ক সহ আঞ্চলিক সব শক্তিকে এই বার্তা দিয়েছেন ব্লিংকেন। এর আগে হোয়াইট হাউস থেকেও একই রকম হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইরান ও হিজবুল্লাহকে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নতুন করে আবারও এই হুঁশিয়ারির দিনই মধ্যপ্রাচ্যে পারমাণবিক সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র। এদিনই এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। বলা হয়েছে, ওহাইও শ্রেণীর একটি সাবমেরিন ইউএস সেন্ট্রাল কমান্ডের দায়িত্বরত এলাকায় পৌঁছিয়েছে। ইরানের প্রতি সতর্কবার্তায় ব্লিংকেন বলেছেন, গাজা সংঘাতের সুবিধায় যারা নিতে চাইবে তাদের জন্য একটি বার্তা পাঠানো খুব গুরুত্বপূর্ণ ছিল। এখানে অথবা অন্য কোনো অঞ্চলে আমাদের কর্মীদের হুমকি দিতে এই সংঘাতকে ব্যবহার করবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও সম্প্রতি এ বিষয়ে একটি সতর্কবার্তা জারি করেছিলেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সৈন্যদের আক্রমণ করা হলে তার জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে এই সংকটজনক পরিস্থিতি গাজায় সাবমেরিন পাঠানো হবে ইরান ও তার সমর্থক দেশগুলোর জন্য প্রতিরোধের বার্তাস্বরূপ হতে পারে। এর আগে ইসরায়েলকে সহায়তায় দুটি বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ও ইউএসএস আইজেনহাওয়ার পূর্ব ভূমধ্যসাগরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওহাইও শ্রেণীর সাবমেরিন অবস্থান ঘোষণা করা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিরল ঘটনা। মার্কিন কমান্ডের ঘোষণায় সাবমেরিনটির নির্দিষ্ট অবস্থান জানানো হয়নি। তবে প্রকাশিত ছবিতে দেখা গেছে এটি মিশরের সুয়েজকাল ব্রিজের কাছে অবস্থান করছে। এই শ্রেণীর সাবমেরিনগুলো পারমাণবিক শক্তিচালিত ও অনেক পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। ইসরায়েল হামাস যুদ্ধের পর হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ তার প্রথম বক্তৃতায় বলেছেন, তার দল মার্কিন যুদ্ধজাহাজকে ভয় পায় না। হিজবুল্লাহ বাহিনী যে কোনো কিছুর জন্য প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেছেন তিনি। সোভিয়েতের মতোই পতন হবে যুক্তরাষ্ট্রের, হুঁশিয়ারি হামাসের। সাবেক সোভিয়েত ইউনিয়নের মতোই পতন হবে বা পরিণত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের। ওয়াশিংটনকে তোপ দেগে এমনই দাবি করল গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির অন্যতম শীর্ষ কমান্ডার কর্মকর্তা আলী বারাকা সম্প্রতি লেবাননের একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন। জেরুজালেম পোস্ট ওই হামাস কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, রাশিয়া এবং চীনের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি। জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুসারে হামাসের ওই কর্মকর্তা সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকা, ব্রিটেন এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকা সোভিয়েত ইউনিয়নের মতোই ভেঙে পড়বে। এর পাশাপাশি হামাসের তরফে দাবি করা হয়েছে, আমেরিকার বিরুদ্ধে পশ্চিম এশিয়ার একাধিক শক্তি একজোট হচ্ছে, তারা নিজেদের মধ্যেই আলোচনা চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি হামাসের দাবি, যদি আমেরিকা বিরোধী সব শক্তি একজোট হয়ে অংশ নেয় যুদ্ধে, তাহলে অতীতের পাতায় ঠাঁই হবে আমেরিকার। অন্যদিকে রাশিয়া এবং চীনের সাথে যোগাযোগ রাখার দাবি করে হামাসের ওই কর্মকর্তা বলেছেন, রাশিয়া প্রতিদিন আমাদের সাথে যোগাযোগ রেখেই চলেছে। হামাস নেতাদের সাথে কথা বলার জন্য কাতার, চীন এবং রাশিয়ায় কূটনীতিকদের পাঠিয়েছেও চীন। মস্কো মতো বেইজিংয়েও হামাসের একটি প্রতিনিধি দল যাবে বলে জানিয়েছেন হামাসের শীর্ষ কর্মকর্তা। উল্লেখ্য যে সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে নিয়ে সোভিয়েত ইউনিয়ন 1991 সালে ভেঙে যায়। এক মেরু বিশ্বে নিজেদের প্রভাব প্রতিপত্তি আরও বৃদ্ধি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ইসরায়েলি বর্বর হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানি 10,000 ছাড়ালো। প্রায় এক মাস ধরে চলমান যুদ্ধে গাজায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে গেছে। সোমবার গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ অবসানের আহ্বান জানিয়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানরা এক বিবৃতিতে বলেছেন, যথেষ্ট হয়েছে, অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন তারা। যুদ্ধবিরতির জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করে ইসরায়েল বলেছে, 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে তাণ্ডবের সময় হামাসের হাতে জিম্মিদের প্রথমে মুক্তি দেওয়া উচিত। জাতিসংঘের প্রধানরা যৌথ বিবৃতিতে বলেছেন, একটি পুরো জনগোষ্ঠী অবরুদ্ধ এবং হামলার মুখে রয়েছে। বেঁচে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে। তাদের বাড়ি, আশ্রয়কেন্দ্র, হাসপাতাল এবং উপাসনালয়ে বোমা হামলা করা হয়েছে। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমাদের অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি দরকার। 30 দিন হয়ে গেছে, যথেষ্ট হয়েছে। এই যুদ্ধ এখনই বন্ধ করা উচিত। বিবৃতিতে স্বাক্ষর করা জাতিসংঘের 18টি সংস্থার প্রধানদের মধ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর প্রধান টেড্রোস আনাধম গেব্রেইয়েসুস এবং জাতিসংঘের দাতব্য বিষয়ক সংস্থার প্রধান মার্টিন গেব্রিয়েটস রয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, গত 7 অক্টোবর থেকে এখনও পর্যন্ত ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা 10,000 ছাড়িয়েছে। সোমবার পর্যন্ত 10,022 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 4,104 জনই শিশু। তাইওয়ানকে তলে তলে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম কিনতে তাইওয়ানকে $8 কোটি অনুদান দেবে ওয়াশিংটন। সম্প্রতি এর অনুমোদনও দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ নিয়ে আপত্তি তুলেছে চীন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। সাধারণভাবে দেখলে যুক্তরাষ্ট্রের এই অনুদানের পরিমাণ খুব বেশি নয়। আধুনিক একটি যুদ্ধবিমান দাম এর চেয়ে বেশি। আর এর আগে যুক্তরাষ্ট্র থেকে $1,400 কোটি বেশি মূল্যের অস্ত্র কিনতে ফরমাইশ দিয়েছে তাইওয়ান। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে $8 কোটি এই অনুদানের গুরুত্ব কতটুকু? তাইওয়ান নিজেদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবেই দেখে। তাদের নিজস্ব সংবিধান ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা রয়েছে। তবে দ্বীপটিকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে চীন। এই ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে তারা। এমনকি চীনের সঙ্গে তাইওয়ানকে একত্রিতকরণে সামরিক শক্তি খাটানোর হুমকি দিয়েছে বেইজিং। এমন পরিস্থিতিতে বরাবরই তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করে আসছে চীন। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। এই $8 কোটি ঋণ নেয় মার্কিন নাগরিকদের অর্থের করের অর্থ থেকে তা দেওয়া হচ্ছে। আরও বড় কথা হচ্ছে, যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও সেখানে পকেটের অর্থ খরচ করে অস্ত্র পাঠাচ্ছে। 40 বছরের বেশি সময়ের মধ্যে এমন ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্রে এই সহায়তা প্রকল্পের নাম ফরেন মিলিটারি ফিন্যান্স বা বিদেশি সামরিক বাহিনীর জন্য অর্থায়ন। এই প্রকল্পের আওতায় রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনের $400 কোটি সামরিক সহায়তা পাঠিয়েছে ওয়াশিংটন। আফগানিস্তান, ইরাক, ইসরায়েল, মিশর সহ বিভিন্ন দেশেও এমন সহায়তা গেছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ক্ষমতা ছাড়বেন না এখনই, আবারও প্রেসিডেন্ট পদে লড়বেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2024 সালে মার্চ মাসে এই নির্বাচনে প্রার্থিতা ঘোষণার দিয়ে ভ্লাদিমির পুতিন নির্বাচন করা মানে 2030 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন তিনি। কারণ ক্রেমলিন প্রধান মনে করেন তাকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে রাশিয়াকে পরিচালনা করতে হবে। 6টি সূত্রে বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জুন মাসে ভাগনার নেতা প্রিগোজিনের নেতৃত্বে একটি সশস্ত্র বিদ্রোহ মনে করার পরে সশস্ত্র বাহিনী এবং মস্কোর বাইরে আঞ্চলিক ভোটারদের সঙ্গে নিরাপত্তা বাহিনীতে তার মূল ঘাঁটির সমর্থন জোগাতে এগিয়ে এসেছেন পুতিন। ভাগনারকে শক্তভাবে দমন করা হয়েছে এর মধ্য দিয়ে। রাশিয়ান প্রতিরক্ষা, অস্ত্র এবং সামরিক বাজেট ব্যয় বেড়েছে যখন পুতিন সাম্প্রতিক মাসগুলিতে অঞ্চলসমূহ সহ বহু জনসাধারণের উপস্থিতি করেছেন। পরিকল্পনা বিষয়ে জানে এমন এক সূত্র রয়টার্সকে বলেছেন, সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি দেশ চালাবেন। আরেকটি সূত্র রয়টার্সকে বলেছেন, একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পুতিনের উপদেষ্টারা তার অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। অন্য 3টি সূত্র জানিয়েছে 2024 সালে মার্চ মাসে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। ক্রেমলিন রাজনীতির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো রয়টার্সের সাথে কথা বলেছে।